স্ক্রিনে কি কিছু দেখা যায়? জি স্যার। জি স্যার। আচ্ছা, কোর্স কোড তো জানোই তোমরা, CE 101, এটা 4 ক্রেডিটের একটা কোর্স, এবং কোর্স টাইটেল হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। সেটা আমরা আমাদের বুয়েট লাইফে এটা অ্যানালাইটিক মেকানিক্স নামে পড়ে আসছে। তোমাদের অনেকের মনে হয় মিউট করা নাই, তোমরা একটু কষ্ট করে মিউট করে রাখো, তোমাদের আশেপাশে সাউন্ড চলে আসতেছে অনেক সময়। কোনো কিছু বলার থাকলে তোমরা আনমিউট করে তারপরে কথা বলতে পারো। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো আজকে আমি ইন্ট্রোডাক্টরি লেকচারেই দিব। তো সেটা সম্বন্ধে বলতে গেলে ফার্স্টে সিলেবাস নিয়ে আসি। সিলেবাসে এখানে যতগুলো টপিক লেখা আছে এই টপিক সবগুলোই কিন্তু কভার করা হবে। এখন এটার মধ্যে কোনটা আমি পড়াবো কোনটা ম্যাডাম পড়াবেন, আমাদের দুইজনে মিলে আমরা এই ক্লাসটা নিচ্ছি। কোর্স টিচার একজন হচ্ছে আমি, আমার নামটা আমি স্লাইডের প্রথমেই দিয়ে দিছি। আর তোমাদের ম্যাডাম আছেন সাইকা বানু ম্যাডাম, উনি বাকি পার্টটুকু পড়াবেন এবং সেটা তো 2 ক্রেডিট, মানে আমার পার্ট থাকবে 2 ক্রেডিট এবং ম্যাডামের পার্ট থাকবে 2 ক্রেডিট। এই টোটাল 4 ক্রেডিটে ফুল সবগুলো টপিকসই কভার করা হবে এবং পুরাটা থেকেই ফাইনাল পরীক্ষায় কোয়েশ্চেন আসবে বা কুইজের কোয়েশ্চেন হবে, যা যে প্যাটার্নে হয় আর কি। এগুলো তো জানোই তোমরা, অ্যাটেন্ডেন্সে 10, কুইজে 20 আর ফাইনালে 70 ছিল। কিন্তু এই বর্তমানে অনলাইন সিস্টেমে এসে জিনিসটা একটু চেঞ্জ হয়েছে। এখন নেক্সট সেমিস্টারে কিভাবে হবে সেটা কিন্তু এখনো ডিসাইডেড হয় নাই, তবে কুইজে কিছু মার্ক থাকবে, অ্যাটেন্ডেন্সে কিছু মার্ক থাকবে, ফাইনালে কিছু মার্ক থাকবে, সোজা কথা হচ্ছে এটা। আচ্ছা দেখি আমরা, ফার্স্ট হচ্ছে ইউনিটস অফ দ্য মেজারমেন্ট। ইউনিটস অফ দ্য মেজারমেন্ট মানে কোনো কিছুতে তোমরা ধরো বলতেছো যে কোনো জিনিসেই, ধরো তোমার ওজন জিজ্ঞেস করা হইলো, অথবা তোমার যে কোনো জিনিসেরই কিন্তু একটা ইউনিট থাকবে। যেমন একটা বাইক চলতেছে, বাইকটা কত বেগে চলতেছে, তো তুমি বলতে পারো না 38 বেগে চলতেছে, 38 বেগে চলতেছে, 38 এর সাথে কিন্তু একটা ইউনিট থাকবে, কিলোমিটার পার আওয়ার নাকি মাইল পার আওয়ার। এই ধরনের জিনিসগুলো কিন্তু উল্লেখ করতে হবে, বুঝতে পারছো? এই ইউনিটটার উপরে কেন গুরুত্ব দিচ্ছি আমি বেশি, এইবারের পরীক্ষায় দেখা গেছে এই ইউনিটের কারণে অনেক মার্ক কাটা গেছে অনেকের, ইউনিট ঠিক মতো লিখে নাই। তাহলে এই ইউনিটটার উপর কিন্তু অলওয়েজ গুরুত্ব দিবা, আমি বারবার করে বলতেছি ইউনিটটার উপরে কিন্তু গুরুত্ব দিবা। যে জিনিসটাই করা হচ্ছে না কেন সেটার ইউনিটটা কি, এটার উপর কিন্তু অলওয়েজ গুরুত্ব দিবা, বুঝতে পারছো? আমার কথা কি শোনা যায়? সবাই শুনতেছো? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। তোমরা হালকা হালকা একটু রেসপন্স করো, নাহলে অনেক সময় বোঝা যায় না, কারণ আমারও ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে যাইতে পারে বা ড্রপ হয়ে যাইতে পারে, বোঝা না গেলে কিন্তু রেসপন্স দিও। জি স্যার। এরপর হচ্ছে কোপ্ল্যানার কনকারেন্ট ফোর্স সিস্টেম, এটার উপরে কিছু আমরা বেসিক বোঝার পরে সেটার ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো বোঝার ট্রাই করব। এবং আমি বলে রাখি ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের বেশিরভাগই কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম, থিওরি জিনিস নাই বললেই চলে। কিছু বেসিক জিনিস আছে সেগুলো আছে, আর হচ্ছে বেশিরভাগই ম্যাথমেটিক্যাল প্রবলেম। বিগত কয়েক বছরের কোয়েশ্চেন দেখলেও তোমরা বুঝতে পারবা। তো এই এই কনকারেন্ট কোপ্ল্যানার ফোর্স সিস্টেমটা আমি যখন টপিকটা শুরু করব, আমি পড়াবো, এটা সম্বন্ধে আমি তখন আলোচনা করব। আর এটাও আমি আলোচনা করব সামান্য, তবে এটা সম্বন্ধে আমি বেশি আলোচনা করব না, ইউনিটটা সম্বন্ধে। আর হচ্ছে এই মোমেন্ট কি জিনিস, প্যারালাল কোপ্ল্যানার ফোর্স কি জিনিস, এগুলো সম্বন্ধে আমি আলোচনা করব, এটাও আমি পড়াবো। তাহলে আমি কোনগুলো পড়াবো এবং ম্যাডাম কোনগুলো পড়াবেন কিন্তু আমি এখানেই বলে দিচ্ছি। তারপরে হচ্ছে নন কনকারেন্ট নন কনকারেন্ট নন প্যারালাল কোপ্ল্যানার ফোর্সেস, এটাও আমি পড়াবো। এগুলো কিন্তু ডেফিনেশন বুঝতে পারলেই মোটামুটি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে কোন জিনিস কি। এটার মধ্যে নন কোপ্ল্যানার ফোর্সেস এইটা আমি পড়াবো, কিন্তু এই সেন্ট্রয়েড পার্টটা ম্যাডাম পড়াবেন।
তাহলে দেখো ম্যাডাম যেগুলো পড়াবেন সেগুলোতে আমি সার্কেল করতেছি, অতএব তোমাদের বুঝতে সুবিধা হবে। মোমেন্ট অফ ইনার্শিয়া এইটাও ম্যাডাম পড়াবেন। তারপরে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ মাসেস, এইটাও ম্যাডাম পড়াবেন। ফ্রিকশন কিন্তু দুই ধরনের আছে, একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, একটা হচ্ছে কাইনেটিক বা কাইনেমেটিক ফ্রিকশন। স্ট্যাটিক পার্টটাতে আমি পড়াবো, মানে কাইনেমেটিক বা ডাইনামিক পার্টটাতে ম্যাডাম পড়াবেন। মানে আমি বলতে চাচ্ছি ফ্রিকশনে স্ট্যাটিক মানে আমার পার্টেও কিছু আছে, ম্যাডামের পার্টেও কিছু আছে, তবে মেজর পার্ট যেটা সেটা আমার পার্টেই থাকবে। তোমরা একটু শুনে আমি কিন্তু আবার ব্যাক করব এবং আবার সবকিছু এক্সপ্লেইন করব, সেই সময় একটু মিলাই নিও। এবং ফ্লেক্সিবল কর্ড এটা আমি পড়াবো। প্লেন মোশন এটা ম্যাডাম পড়াবেন। আর এটাও ম্যাডাম পড়াবেন। Force system that produced rectilinear motion and work, এটা ম্যাডাম পড়াবেন। আর কাইনেটিক এনার্জি এটাও ম্যাডাম পড়াবেন। পাওয়ারটাও ম্যাডাম পড়াবেন। ইম্পালস মোমেন্টামটাও ম্যাডাম পড়াবেন। তাহলে ম্যাডাম কোনগুলো পড়াচ্ছেন? ম্যাডাম যেগুলো পড়াচ্ছেন সেগুলোর নামগুলো একটু কেউ পড়বা? আমি সার্কেল করে রাখছি বেশিরভাগই, নাকি আমি বলবো তোমরা শুনবা? স্যার আপনি পড়েন, আমরা মিলাই নেই। আচ্ছা, সেন্ট্রয়েড ম্যাডাম পড়াবেন। তারপরে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এরিয়া এটাও ম্যাডাম পড়াবেন। মোমেন্ট অফ ইনার্শিয়া অফ মাসেস এটা ম্যাডাম পড়াবেন। ম্যাডাম ফ্রিকশনের কাইনেটিক ফ্রিকশনটুকু পড়াবেন, স্ট্যাটিক ফ্রিকশন কিন্তু পুরাই আমার পার্টে থাকবে। মানে তোমরা এটা বলতে পারো ফ্রিকশনের 80% আমার পার্টে আর 20% হয়তো ম্যাডামের পার্টে থাকতে পারে, আর না থাকলে আমার 80%টাই 100% হবে। তবে আমি যতদূর জানি কাইনেটিক ফ্রিকশনও কিছুটা আছে। ফ্রিকশনের অঙ্ক তোমাদের এইবারের ফাইনাল পরীক্ষায় আসছিল ম্যাডামের পার্টে, আমার পার্টে তো আসছিল। তারপরে হচ্ছে তবে দুই ফ্রিকশনের মধ্যে কিন্তু পার্থক্য আছে, আমি ফার্স্টেই বলছি আমার ফ্রিকশনটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, ম্যাডামেরটা হচ্ছে কাইনেমেটিক ফ্রিকশন বা ডাইনামিক ফ্রিকশন আর কি। তো সেগুলোতে ম্যাডাম পড়াবেন। আর হচ্ছে এরপর হচ্ছে প্লেন মোশনটা ম্যাডাম পড়াবেন। ফোর্স সিস্টেম দ্যাট প্রডিউস রেক্টিলিনিয়ার মোশন এন্ড ওয়ার্ক, তারপর কাইনেটিক এনার্জি, ওয়ার্ক, ইম্পালস মোমেন্টাম। এই হচ্ছে তোমাদের এই পার্টগুলো ম্যাডাম পড়াবেন, বাকি পার্টগুলো আমি পড়াবো। তাহলে এইভাবেই 2 ক্রেডিট ভাগ করা হয় জেনারেলি। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। ওকে, ক্লিয়ার হইলে আমরা পরবর্তী স্লাইডে যাই। জিনিসটা হচ্ছে আসলে মেকানিক্স পার্টটা সম্বন্ধে, মেকানিক্সটা আসলে কোত্থেকে আসছে। মেকানিক্সটা আসলে ফিজিক্স থেকে, ফিজিক্সের সাব ডিভিশন। ওয়ানে থাকতে তোমরা ফিজিক্স কি থিওরি ক্লাস পড়ছো? স্যার ফিজিক্স থিওরি ক্লাস করছি স্যার। কি জি স্যার, টপিকস করেছি। ছিল ওখানে, মানে কি টপিকস পড়ে আসছো? স্যার অপটিক্স, ওয়েভ আর লাইট। আচ্ছা, অপটিক্সটা লাইটের ভিতরেই, আর ওয়েভ এন্ড অসিলেশন পড়ছো আর কি। ওয়েভ এন্ড অসিলেশন পার্টটা ছিল, বিভিন্ন ধরনের সিগন্যাল ছিল, ওয়েভ লেন্থ ছিল, ব্ল্যাক ফেজ ছিল, এগুলো পড়ে আসছো। তো এইবারে কি ফিজিক্স আছে? জি স্যার। জি এইবার স্যার। মনে হয় তোমরা থার্মোডাইনামিক্স পার্টটা পড়বা, যতদূর আমার মনে হয় আর কি। থার্মোডাইনামিক্স হইছে স্যার। থার্মোডাইনামিক্স পড়ে আসছো? তাইলে জি মনে স্যার। পড়ছো, তাহলে অন্য কোনো একটা টপিকস হইতে পারে, আমার ওইভাবে আসলে মনে নাই, একটু দেখতে হবে। তো এই ফিজিক্সেরই বিভিন্ন পার্ট থাকে। যেমন তোমরা যখন ইন্টারমিডিয়েটে ছিলা, মানে এইচএসসি 11-12-এ তোমরা যখন বিভিন্ন ধরনের সার্কিটও আমরা ইয়েতে পড়ছি না, ফিজিক্সে পড়ছি না, ডিফারেন্ট টাইপস অফ সার্কিট, বর্তনী যেটা বাংলায় বলে আর কি, তারপর রোধ আর রেজিস্ট্যান্স যেগুলো বলে, সেগুলো আমরা পরে আসছি না ফিজিক্সে। জি স্যার। তাহলে বুঝতেছো এই এই বিভিন্ন ধরনের সার্কিট পার্টটাও কিন্তু ফিজিক্সের পার্ট। দেখো এখানে ইলেকট্রিসিটির পার্টটাও ফিজিক্সের ভিতরেই আছে আসলে। মানে ত্রিপলির বেশিরভাগ জিনিসই কিন্তু ফিজিক্স থেকেই অ্যাডপ্ট করা।
তাহলে আমি বলতে চাচ্ছি আসলে ফিজিক্সেরই অনেকগুলো পার্ট আছে এবং তার মধ্যে একটা পার্ট হচ্ছে মেকানিক্স। মেকানিক্স পার্টটা কিন্তু ফিজিক্স থেকে আসা। মেকানিক্স থেকে তোমরা পরে আসছো কোনো জায়গায় মেকানিক্স ওয়ার্ডটা 11-12 কিন্তু পরে আসছো, তোমাদের জি স্যার, সাবজেক্টে ছিল। বলবিদ্যার গতিবিদ্যা। ওই বলবিদ্যাটার বেসিকেই তোমার এই মেকানিক্সে ফুলি লাগবে। তো তোমরা জি স্যার। বলবিদ্যাতে কোন কোন পার্ট পড়ছো কিছু মনে আছে? যতদূর মনে আছে আর কি, মনে না থাকলে তো নাই, কারো যদি মনে থাকে। জলশক্তি, স্থিতিশক্তি এগুলো কি মেকানিক্সের পার্ট? এগুলো মেকানিক্সের, স্ট্যাটিক্স এবং ডাইনামিক্স আর কি, যেটা বলতেছিলাম। স্ট্যাটিক্স মানে স্থির থাকবে বস্তু, আর ডাইনামিক্স মানে গতিশীল থাকবে। সেটার ভিতরে আর কি কি পড়ছো, মানে স্ট্যাটিক্স ডাইনামিক্স পার্টে বা স্থিতিশক্তি গতিশক্তির পার্টে? লামিস থিওরামটা পড়ছো মনে হয়, আমার যতদূর মনে আছে। জি স্যার, লামিস ফর্মুলা। ইয়েস স্যার, লামিস ফর্মুলা। লামির উপপাদ্যটা পড়ছো, আর আর কোনো কিছু মনে আছে? সামান্তরিক সূত্র। আচ্ছা, সাইন রুল। সামান্তরিক সূত্র পড়ছো। আর সাইন রুল পড়ছিলাম স্যার। ওটাই লামির। আচ্ছা সরি, আমি বলেছি। লামিরটাই তো সাইন, মানে হচ্ছে ওই ফোর্স ডিভাইডেড বাই সাইনের অ্যাঙ্গেল আর কি, বিপরীত অ্যাঙ্গেল, এটা কনস্ট্যান্ট ভ্যালু থাকে। তো লামিস থিওরামটা কিন্তু আমার পার্টে লাগবে। তো মানে বলতে চাচ্ছি ওইটার বেসিকটাই কিন্তু কাজে লাগবে। মানে যদি কেউ ওই মেকানিক্সে বা বলবিদ্যা যদি ভালো মতো পড়ে থাকো, তাহলে দেখবা এই মেকানিক্সের পার্টগুলো ভালো বুঝবা। তাহলে আর যারা কম পড়ে আসছিলা বা সাবজেক্টটা ছিলই না, তাদেরকে একটু বেশি ফোর্স দিতে হবে। তবে সেটা কোনো বেশি বড় প্রবলেম হবে বলে মনে হয় না, ইজিলি স্যার, ওভারকাম করতে আমার একটা পারবা। কোশ্চেন ছিল স্যার। বলো। মেকানিক্সের ভিতরে সেন্টার অফ গ্র্যাভিটি এন্ড সেন্টার অফ মাস, এটা নিয়ে একটু কনফিউশন ছিল স্যার, একটু বুঝাই দিতেন যদি স্যার। সেন্টার অফ গ্র্যাভিটি আর সেন্টার অফ মাসের ভিতরে কিন্তু অনেক ক্ষেত্রেই যদি হোমোজিনিয়াস ম্যাটেরিয়াল হয়, হোমোজিনিয়াস মানে তোমরা হ্যাঁ স্যার। বুঝতেছো কিনা জানি না। জি স্যার, হোমোজেনিয়াস বুঝছি স্যার। যেমন ধরো আমি দুইটা এক্সাম্পল দিই। একটা হচ্ছে ধরো আহ একটা স্যাচুরেট একটা সলিউশন তৈরি করা হইলো। একটা সলিউশন মানে আমি বলতে চাচ্ছি পানির সাথে ধরো চিনি মিশানো হইলো। জি স্যার। চিনি মিশানো হইলে ধরো তুমি মানে অনেকক্ষণ স্টিয়ারিং করে মিশাইলা। হুম। মিশানোর পরে তুমি যে কোনো খান থেকেই চামচ দিয়ে একটু পানি নাও না কেন, সব জায়গায় কিন্তু চিনির টেস্টটা সেম বা তাদের প্রপোর্শনটা সেম। জি স্যার। মানে চিনি এবং পানির অনুপাতটা সেম। জি স্যার। সেটাকেই আমি বলতেছি হোমোজিনিয়াস মিক্সচার, মানে জি যে কোনো স্যার। জায়গা থেকেই নাও না কেন সেম প্রপোর্শন। সমজাতীয় মিশ্রণ আর কি স্যার। যেটা তোমরা বাংলায় বলো আর কি। জি স্যার। তারপরে হচ্ছে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তুমি বালির সাথে চিনি মিশাইলা, অনেকক্ষণ ধরে স্টিয়ারিং করে মিশাইলা, তাহলে কি সব জায়গায় সেম অনুপাত পাবা? তুমি ইকুয়াল কি না স্যার। পাবা? কোনোদিনও পাবা না। এটা তো অতএব রিয়েল হোমোজেনিয়াস লাইফে এমন হ্যাঁ কিছু স্যার। জিনিস আছে যে তুমি হোমোজিনিয়াস করতে পারবা একটু ট্রাই করলেই, আর কিছু মিক্সার আছে তুমি 1000 ট্রাই করলেও হোমোজিনিয়াস করতে পারবা না। জি স্যার। যদি হোমোজিনিয়াস হয় তাহলে সেন্টার অফ মাস এবং সেন্টার অফ গ্র্যাভিটি সেম পয়েন্টেই কোইনসাইড করে। যদি স্যার আমি একটা ব্রিক চিন্তা করি স্যার, একটা ইট শোয়া অবস্থায়, ওই ক্ষেত্রে কি তার সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটি সেম স্যার? সেটাও ডিপেন্ড করে ব্রিকটা যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেটা কি হোমোজিনিয়াস হয়েছে কিনা। ব্রিকটা আসলে তৈরি ক্লে থেকে, জি স্যার। ক্লেতে মিনারেল আছে, এই মিনারেল গুলোর প্রপোর্শন কি হোমোজিনিয়াস মিক্সারে করা সম্ভব কিনা? রিয়েল লাইফে কখনোই সম্ভব না। তবে জি। কাছাকাছি হইলে আমরা অনেক সময় ধরে নি সেম, কাছাকাছি হইলে আর কি, আচ্ছা স্যার, একটা প্রপোর্শন জিনিস তেমন স্যার, বেশি ডিফারেন্ট না। একটা বলো। ফ্লুইডে আমি একটা জাহাজ চালাচ্ছি বা আমার একটা সাবস্টেন্স চলতেছে, তাহলে ওই ক্ষেত্রে যদি তার সেন্টার অফ গ্র্যাভিটি আর সেন্টার অফ মাস যদি সেম হয় স্যার, তাহলে কি এটা ব্যালেন্স থাকবে স্যার? সেটা ডিপেন্ড করতেছে রেজিস্ট্যান্সের উপর, মানে পানি থেকে যে রেজিস্ট্যান্সটা পাচ্ছে। জি স্যার। যেমন ধরো ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থায় থাকবে কিনা সব জিনিসেই কিন্তু সেন্টার অফ মাস ডিফারেন্ট পজিশনে থাকলেও কিন্তু ইকুইলিব্রিয়ামে থাকে। আমি একটা এক্সাম্পল দিই। তোমরা দেখো যে নৌকাতে বা জাহাজে যেটা বললা
এক জি স্যার। পাশে সেম ওয়েটের ধরো 5 জন মানুষ আছে, সেম জি স্যার। ওয়েটের 5 জন মানুষ, 2 জন এক সাইডে বসছে আর 3 জন অন্য সাইডে বসছে, তাহলে কি নৌকাটা পুরো উল্টাই যায়? না জাহাজটা স্যার, কি উল্টায় পুরো না। উল্টাই যায়? না স্যার। হয়তো একটু কাত হয়, হ্যাঁ, হ্যাঁ। তবুও কিন্তু ইকুইলিব্রিয়ামেই থাকে। বুঝছি স্যার। সেন্টার অফ মাস যদি একটু, যেমন ধরো যেদিকে 3 জন, সেন্টার অফ মাস কিন্তু কিছুটা ওইদিকে সরে গেল, যেদিকে জি লোড স্যার। বেশি সেদিকে হেলে যায়, সেন্টার অফ মাস বলো বা সেন্টার অফ গ্র্যাভিটি বলো, পুরাটা যদি একটা ফুল অবজেক্ট হিসেবে চিন্তা করো, মানে আলাদা আলাদা মানুষ আলাদা, জাহাজ আলাদা চিন্তা না করে যদি পুরোটা একটা অবজেক্ট হিসেবে চিন্তা করো, পুরোটা যদি একই সাথে চিন্তা করি, তাহলে সেন্টার অফ মাস বা সেন্টার অফ গ্র্যাভিটিটা একটু ডান দিকে, যেদিকে 3 জন মানুষ সেদিকে হেলে যাবে, হেলে যাওয়ার কারণে কিন্তু ওই সেন্টার অফ মাস কিন্তু চেঞ্জ হয়ে গেল, তাহলেও কিন্তু ইকুইলিব্রিয়ামে থাকে। কারণ হচ্ছে ওই পানি থেকে যে বুয়েন্সির কারণে যে ফোর্সটা উপরের দিকে হ্যাঁ, দেয়, হ্যাঁ স্যার। ওইটা ইকুইলিব্রিয়াম করে নেয়, জি স্যার। অবস্থা মেনটেন করে না আর কি। তো এই টাইপেরই আর কি। তো সেন্টার অফ মাস যে কোনো জায়গায় হোক না কেন, ইকুইলিব্রিয়াম সম্ভব হইতেও পারে, নাও হইতে পারে, সেটা আসলে প্রবলেম সলভ করে দেখতে হয়, মানে ওই রেজিস্ট্যান্সটা ইকুয়াল হয় কিনা তার উপর। আচ্ছা, গেল স্যার, মেকানিক্স। বুঝছি। এবার মেকানিক্স এর আসলে দুইটা পার্ট, আমি যেটা বললাম স্ট্যাটিক্স পার্ট আর ডাইনামিক্স পার্ট, এবং ডাইনামিক্স পার্টের আবার দুইটা পার্ট, সেটা হচ্ছে একটা কাইনেটিক আর একটা হচ্ছে কাইনেমেটিক, অথবা অনেকে বলে কিনেমেটিক, মানে যেভাবে প্রোনাউন্সিয়েশন যেভাবে করে আর কি। তো আমাদের পুরা সিভিল ইঞ্জিনিয়ারিং এ অ্যাস্থেটিক্স পার্টটা সবচেয়ে বেশি লাগে। আমি এটা বলতেছি না যে ডাইনামিক্স পার্ট লাগে না, ডাইনামিক্স পার্ট তোমাদের হায়ার এডুকেশনের জন্য লাগে। হায়ার এডুকেশনে ধরো তোমরা এমএসসি পিএইচডি করলে, এখন তো বিএসসি করতেছো, তোমরা বিএসসি লেভেলে আছো, 4 বছরের কোর্স। আর এমএসসি পিএইচডি তারপরে পোস্টডক এগুলো করতে গেলে দেখবা যে এই ডাইনামিক্স পার্টটা সবচেয়ে বেশি লাগবে, মানে হায়ার লেভেলের স্টাডিতে তখন দেখবা ডাইনামিক্স পার্ট লাগবে। আমি একটা এক্সাম্পল দিই তোমাদের, যেমন দেখো আমাদের এই সিভিল ইঞ্জিনিয়ারিং এ যে কনস্ট্রাকশন গুলো তৈরি হয়, এক্সাম্পল স্বরূপ আমি যদি বলি একটা বিল্ডিং হইতে পারে বা একটা ব্রিজ হইতে পারে, যদি আমি কনস্ট্রাকশন রিলেটেড কথা বলি আর কি, তাহলে দেখো বিল্ডিংটা এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে মুভ না করে, যাতে লোড দিলে এটা সরে না যায়, মুভমেন্ট না হয়। তাহলে এটা কোন পার্টে পড়ছে, অ্যাস্থেটিক্স নাকি ডাইনামিক্স? অ্যাস্থেটিক্স মানে স্থির আর ডাইনামিক্স মানে গতিশীল। অ্যাস্থেটিক পার্টটাই কিন্তু বেশি লাগতেছে। গাড়ি চলতেছে রোডের উপরে, আমরা রোডটা এমন ভাবে বানাবো যাতে গাড়ি চলার কারণে রোডের কোনো ক্ষতি না হয় এবং রোডটা যে জায়গায় ছিল ওই জায়গায় থাকে, তাহলে সেটাও কিন্তু অ্যাস্থেটিক। তাহলে তোমরা আপাত দৃষ্টিতে দেখতেছো কিন্তু অ্যাস্থেটিক পার্টটার গুরুত্ব বেশি তোমাদের মনে হবে, কিন্তু অনেক জিনিস অনেক সময় হয় কি, আর্থকোয়েক হইল, তাহলে কি বিল্ডিং এর মধ্যে একটা ভাইব্রেশন চলে আসবে না? জি স্যার, আসবে। সে ভাইব্রেশনটাকে ওয়েভে রূপান্তরিত করে সেই ওয়েভ নিয়ে অ্যানালাইসিস করতে হয়। এটা তোমরা ডাইনামিক্সে গিয়ে পড়বা আর কি, হায়ার স্টাডিতে গিয়ে। তবে আর্থকোয়েকের জেনারেল নলেজ, উইন্ডে কিভাবে ইফেক্ট করে, উইন্ড কিন্তু আরো অনেক ভেরিয়েবল, কারণ হচ্ছে এক এক এলাকায় এক এক ধরনের উইন্ড স্পিড আছে। ঢাকায় যে ধরনের উইন্ড স্পিড হয়, চিটাগাঙ্গে ওই ধরনের হয় না বা বেশি হয়, তারপর খুলনায় ওই ধরনের হয় না বা বেশি হয়। তো ডিফারেন্ট স্কেল আছে, উইন্ড স্কেল বলে এগুলোকে। তো সেগুলো সম্বন্ধে তোমরা 3-1 শিখবা। কেন আমি বলতেছি সবকিছু, আসল কথা হচ্ছে এগুলো একটার সাথে একটা রিলেটেড, এবং তোমরা আসলে ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে উঠতে গেলে শুধু 1-1 পরেও ইঞ্জিনিয়ার হয়ে যাবে না, আবার শুধু 4-2 পরেও ইঞ্জিনিয়ার হয়ে যাবে না। 1-1 থেকে 4-2 পর্যন্ত সবগুলো কোর্সে যা শিখবা সেগুলোকে একসাথে কম্বাইন করলেই তোমাদের ইঞ্জিনিয়ারিং নলেজটা আসবে। সেজন্য একই সেমিস্টারে কোনো সময় সবকিছু পড়ানো যায় না, সেজন্য ডিভিশন করে করে একটা 3-1 এ, একটা 3-2 তে, একটা 1-2 তে, একটা 2-1 এ, এভাবে করে সাব ডিভিশন করে দেয়া হয়েছে। আচ্ছা, গেল। তো বুঝাইতে চাচ্ছি আমি ডাইনামিক্স পার্টটাও লাগবে, ডাইনামিক্স পার্টটা হচ্ছে আসলে আরো অ্যাডভান্স লেভেলের আর কি। ওকে, গেল। এই ডাইনামিক্স পার্টটা নিয়ে সাবডিভিশন গুলো নিয়ে ম্যাডাম এই আলোচনা করবেন তোমাদের। হ্যাঁ, তুমি কিছু একটা বলতে চাইছিলে, কি বলো? স্যার, কাইনেমেটিক্সটা আসলে কি স্যার? এগুলো ম্যাডাম আলোচনা করবেন ডিটেইলস। ও আচ্ছা স্যার।
যেহেতু ডাইনামিক্স এর পার্ট ম্যাডামকে বললো, আর যদি কোনো প্রবলেম থাকে তাও আমাকে পরে জিজ্ঞেস করতে জি পারো। স্যার, আপনার স্লাইডটা স্যার শুরু করেন স্যার। আচ্ছা, যেটা বললাম, এই টেক্সট বই হচ্ছে ওই অ্যানালাইটিক মেকানিক্স, যেটা হচ্ছে ফেরিসের বই, এটাই জেনারেলি বেশি ফলো করা হয় সব একাডেমিক পারপাসেই, সবগুলো জায়গায় দেখবা এই বইটা বেশি ফলো করা হয়। তবে আরো কিছু বই আছে, তো সেই জিনিসগুলো যদি আমরা অন্য বই থেকে পড়াই, তাহলে আমি জেনারেলি করি কি ম্যাটেরিয়াল দিয়ে দিই তোমাদের। তা আশা করি অন্য বই কেনার দরকার নেই, তোমরা শুধু এই বইটাই কিনো। এবং ম্যাডাম কি বলবেন জানি না, ম্যাডামও আশা করি এই বইটাই বলবেন, আমি যতদূর জানি সেমই হওয়ার কথা। স্যার আর- বই আসলে কেমন লাগে স্যার কাজে? কারণ আমাদের স্যার 1-1-এ এত বই কিন্তু স্যার আসলে একটা বই ঠিক মতো লাগে নাই। সেটা রিজন, কিছু রিজন আছে আমি বলি। রিজন হচ্ছে তোমরা বেশিরভাগই অনলাইন ক্লাস পাইছো। অনলাইন ক্লাস পাওয়ার কারণে ম্যাটেরিয়াল তোমাদের দিয়ে দেয়া হয়েছে। যেমন আমি আমার 1-2 এর ক্ষেত্রেই বলি, কতবার যখন এই কোর্সটা নিয়েছিলাম তখন বইয়ের সাথে সাথে কি করছি, আমি স্লাইড গুলো প্রোভাইড করছি, এবং আমি যতদূর কোর্স পারা গেছে স্লাইডের মধ্যেই ওই ফেরিসের বইয়ের সবগুলো অঙ্ক করে যতদূর পারা যায় সলভ করে দেওয়ার ট্রাই করছে। তাহলে দেখ, মানে সলভ করাও আছে, কোয়েশ্চেনও ওখানেই আছে, তো বই মানে ইউজ না করলেও হয়ে যাচ্ছে। কিন্তু আমি বলবো এই ফেরিসের বইটা রাখো, আমাদের মেকানিক্সে লাগবে, আমার পার্টেও লাগবে, ম্যাডামের পার্টেও লাগবে, কারণ আমি কিছু করানোর পরে দেখবা এক্সারসাইজ থেকে কিছু অঙ্ক তোমাদের করতে বলবো প্র্যাকটিসের জন্য, বুঝো নাই? অতএব অন্য বই লাগবে কিনা জানি না, তবে ফেরিসের বইটা আমাদের কোর্সের জন্য লাগবে। তারপরে রেফারেন্স বইতে আসলে কয়েকটা রাইটারের নাম আমি বলে দিতে পারি। একটা হচ্ছে হিবলারের বই আছে, আর জনস্টনের বই আছে, এগুলোর পিডিএফ ও আমার কাছে আছে, তোমরা যদি চাও আমি পিডিএফ ও দিয়ে দিতে পারবো। তবে আমি বলতেছি আপাতত এগুলো দরকার নেই, তোমরা আপাতত টেক্সট বুক যেটা দেওয়া হয়েছে ওইটাই কিনো। এটা দুইজন রাইটারে মিলেই লিখছে। স্যার এটা কি পিডিএফ পাওয়া যাবে স্যার? এটার পিডিএফ আমি অনেক খুঁজছি, তবে পিডিএফ যেটা আছে সেটা মানে ডাবল পেজ পিডিএফ। ডাবল পেজ মানে বুঝছো, ছবি মানে একটার মধ্যে ডাবল পেজ, এক মানে বাম পাশের পেজটা এবং ডান পাশের পেজটা, বই খুললে তো দুইটা পেজ পাই আমরা, বুঝছি স্যার, স্ক্যান করা স্যার। মানে ওই স্ক্যান করা ছবি তুলেই করা আর কি আসলে। তো সেটা দিয়ে করতে গেলে দেখা যায় অনেক জুম করতে হয়, আবার পাশে সরতে গেলেও মানে অনেক সময় তো এগুলো বিরক্তি লাগে আর কি। তো আমি বলবো একটা বই থাকা দরকার, মেকানিক্স যেহেতু তোমাদের এটা বেসিক কোর্স এবং এইটা সিভিল ইঞ্জিনিয়ারিং অলওয়েজ লাগবে। আমি এতদূর বলতে পারি এই বইটা থাকলে তোমাদের 2-1 লাগবে, 2-2 লাগবে, বেসিকের জন্য এই বইটা থাকা দরকার। যেমন আমি বলি আমার কাছে এখনো আছে, আমি যে বিএসসি তে যে বই এই বইটা পড়ে আসছিলাম, আমি বিএসসি তে পড়ছি তো 2011-তে ভর্তি হয়েছিলাম, তো 2011 থেকে এই বইটা আছে। বইটা লাগবে, অলওয়েজ সাথে রাখতে হবে তোমাদের যদি একাডেমিক লাইনে থাকো। একাডেমিক লাইনে মানে আমি বুঝাইতে চাচ্ছি কোন চাকরিতে জয়েন না করা পর্যন্ত কিন্তু এই বইটা লাগবে, কারণ চাকরির ইন্টারভিউতেও কিন্তু এই মেকানিক সম্বন্ধে অনেক জিনিস জিজ্ঞেস করা হয়, এবং কিছু ছোটখাটো জিনিস করতে বলা হয়, একে দেখাইতে বলা হয়। মানে ইন্টারভিউতে তার ডিটেলস একটা অঙ্ক করতে বলবে না, ছোটখাটো জিনিস আর কি। আর চাকরির পরীক্ষায় যেগুলো রিটেন পরীক্ষা হয় সেসব পরীক্ষায় কিন্তু এই মেকানিক্স থেকে কিছু কিছু অঙ্ক আসে। বুঝতে পারছো? সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে জব গুলো আছে সেগুলোর কথা বলতেছি। আচ্ছা গেল, এটা হচ্ছে আসলে ওই স্পিডটা বোঝানোর জন্য, স্পিডটা বোঝানোর জন্য দেয়া হয়েছে। দেখি আমাকে বলো দেখি, এই গাড়ি চলার সময় যখন এই জায়গায় থাকবে কাঁটাটা, একদম ধরো এটার সাথে কানেক্টেড, এই হলুদ কাঁটাটা আর কি, হলুদ কাঁটাটা এইভাবে হয়ে এখানে থাকলো, তাহলে সেটার গাড়িটার ভেলোসিটি কত বলতে পারবা? 30 মাইল পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার স্যার। মাইল মাইল হবে নাকি কিলোমিটার হবে? মাইল হবে স্যার। তো মাইল স্যার, কিলোমিটার স্যার নিচেরটা, কারণ কিলোমিটারটা ইয়েলো কালার দিয়ে ইন্ডিকেট করা আছে আর তো মাইলটা ওইটাই হোয়াইট কালার। তুমি যেটা বললা সেটাই, যেটা হোয়াইট কালার সেটা হোয়াইট কালারের ইউনিটটা, যেটা একটু সামান্য ইয়েলো কালার সেটা ইয়েলো কালারটা বোঝাচ্ছে। কিলোমিটার পার আওয়ার হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার, আর মাইল পার আওয়ার হচ্ছে 30 মাইল পার আওয়ার। সেজন্যই কিন্তু ইউনিটটা ইম্পর্টেন্ট। তুমি কি 30 বলতেছো,
30 বললে সেটা কি মাইল পার আওয়ারে বলতেছো, একজনে বললো 30, একজনে বললো 50, দুটাই কিন্তু অ্যাকুরেট, কিন্তু ইউনিট ছাড়া বলাতে দুটাই রং। জন্য ইউনিটটা বেশি ইম্পর্টেন্ট, ইউনিট অলওয়েজ ইউজ করো যে কোনো জিনিসে বলতেছি। তো ইউনিটের কিন্তু অনেকগুলো প্রসেস আছে, তোমরা পড়ছো মনে আছে কিছুটা, কয়টা মেথডে ইউনিট প্রকাশ করা হয়, ডিফারেন্ট টাইপের ইউনিট আছে। SI একটা ছিল এসআই ইউনিট, এমকেএস এফপিএস এমকেএস টাই এসআই ছিল যদিও, এমকেএস এফপিএস এগুলো ছিল, এফপিএস ও ছিল। তো আমাদের মূলত ফেরিসের বইটা, যে বইটা সাজেস্ট করা হয়েছে তোমাদের, সেটাতে বেশিরভাগ অঙ্কই কিন্তু এফপিএস ইউনিটে করা। তো আমরা কিন্তু ইউজ টু হচ্ছে এসআই ইউনিটে, যেমন ভেলোসিটি হচ্ছে এমএস ইনভার্স 1 বা মাইল বা মিটার পার সেকেন্ড আর কি, যদি Yes. পার ডিভাইডেড বাই আকারে বলো মিটার বাই সেকেন্ড, তাহলে কিন্তু যদি এটা এফপিএস ইউনিটে থাকে তাহলে কি হবে, ফুট পার ভেলোসিটির ইউনিট ফুট পার সেকেন্ড বা ফিট পার সেকেন্ড হবে। তাহলে বুঝতেই পারতেছো, তো এই জিনিসগুলো একটু চেঞ্জ হয়ে যায়। অতএব তোমাদের আমি কেন বলতেছি, আমরা যেটা এতদিন এসআই ইউনিটে ইউজ টু ছিলাম, সেই ইউজ টুটা তোমাদের একটু চেঞ্জ হইতে হয়তো টাইম লাগবে, আস্তে আস্তে ইউজ করতে করতে এফপিএস ইউনিটে আমাদের কনভার্ট হয়ে যাব আর কি। কনভার্ট হবো না, আসল কথা হচ্ছে দুইটাই ইউজে রাখবো। এসআই ইউনিটটা আমরা জানি, এই এফপিএস ইউনিটটাও আমরা রেগুলার ইউজ করতে থাকবো আর কি। এখন আমাকে বলো, এইটা আমাকে বলো লেন্থের এফপিএস ইউনিট কি? এটাতে এসআই ইউনিট হচ্ছে মিটার, আর এফপিএস ইউনিটটা কেউ জানো? ফিট স্যার। অবশ্যই ফিট। ফিট জেনারেলি এভাবে লেখা হয়, এফটিডিও লেখা হয়, অনেক সময় ফুট এফ ডাবল টি অথবা এফ ডাবল টি সরাসরি লেখা হয়। আর টাইম এফপিএস ইউনিটে সেকেন্ড সেকেন্ডই স্যার। সেম, কোনো পার্থক্য নেই। আর মাস পাউন্ড অনেক সময় পাউন্ড ইউজ করা হয়, পাউন্ড বা পাউন্ড ইউজ করা হয়। লেখা হয় কিভাবে? এলবি এলবি। অনেক সময় হচ্ছে এটাকে পাউন্ড না বলে অনেক বইতে দেখবা এটাকে স্লাগ ইউজ করা হয়েছে, SLUG। তোমরা একটু দেখো, এবারটা দিয়ে একটু নেটে সার্চ দিয়ে দেখো, আশা করি এই দুইটার মধ্যে পার্থক্যটা বুঝতে পারবা। আর ফোর্সের ইউনিট বলো দেখি, নিউটন যেটা SI ইউনিটে ছিল। স্যার এটা হবে হচ্ছে আর্ক নাকি স্যার? এলবি পার ফিট পার সেকেন্ড No. ইনভার্স 2। না, LBA এটা হচ্ছে পাউন্ডাল, পাউন্ড সেকেন্ড এটা হচ্ছে পাউন্ডাল। আমরা অলওয়েজ এটা ইউজ করব, মানে আমরা এটাতে স্লাগ ইউজ করব মাসে, আর এটাতে পাউন্ড ইউজ করব। এটা আসলে পাউন্ড না, এটা পাউন্ডাল যেটা বলে সেটা। যেমন 60 পাউন্ড, 60 পাউন্ড কিন্তু আসলে লোড আর কি। লোড মানে হচ্ছে ওই ফোর্স হিসেবে নিউটনের কনভার্ট করা যায়। এবং তোমরা একটা জেনে রাখবা যে নিউটন থেকে পাউন্ডে কনভার্ট কিভাবে করতে হয়, কত দিয়ে গুণ করতে হয়, এবং নিউটন থেকে পাউন্ডে নিয়ে আসতে গেলে কত দিয়ে ভাগ করতে হয়। মানে একটা জানলেই বাকিটা ইজিলি পারবা, মানে কনভার্সনটা জেনে নেবা, বিশেষ করে পাউন্ড আর নিউটনের মধ্যে কনভার্ট। ঠিক আছে, 4.5 এর কাছাকাছি আসে, 4.448 টাইপের কিছু একটা আসে। ঠিক আছে, একটু দেখে নিও এই কনভার্সনটা, একটু দেখে নিও পাউন্ড থেকে নিউটনে ট্রান্সফার করা। এবার আসে নিউটনের ল, তিনটা যে আমরা বেসিক ল পড়ছি ফিজিক্সে, নিউটনের ল এক নামে পরিচিত। সেই তিনটা ল সম্বন্ধে তোমরা তো অলরেডি জানো। ফার্স্ট লটা কি ছিল? এখানে ইংরেজিতে লেখা, তোমরা বাংলায় একটু বলো যাদের মনে আছে। যদি কোনো কিছুতে ফোর্স না দেওয়া হয়, যেটা যে স্টেটে থাকে ওটা ওটা ওভাবেই থাকবে, মানে আচ্ছা, কোনো যদি এক্সটার্নাল ফোর্স দেয়া না হয়, এক্সটার্নাল ফোর্স দেয়া না হয়, তাহলে ওই বস্তুটা রেস্টে থাকলে রেস্ট অবস্থায় থাকবে, আর যদি গতিশীল অবস্থায় থাকে তাহলে সে কোন গতিতে চলতে থাকবে? সেম গতিতেই চলতে থাকবে। তাহলে ভেলোসিটি যদি সেম হয়, ভেলোসিটিটা সেম, কিন্তু ভেলোসিটি সেম হইলে অ্যাক্সিলারেশন কত? 0।
কারণ অ্যাক্সিলারেশন হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, মানে ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম। এগুলো তো পরে আসছো তোমরা, পড়ছো না? জি স্যার। জি স্যার। নর্মাল ফর্মুলাই আমরা যদি অ্যাক্সিলারেশনকে এ দিয়ে প্রকাশ করি তাহলে ভি ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি, আর ইউ অথবা ভি নটও দিতে পারো, ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি আর টি হচ্ছে টাইম। তাহলে এই ভি এবং ইউ তো সেম, ইনিশিয়াল ভেলোসিটি সেম ভেলোসিটিতে চলতেছিল না, ইনিশিয়াল ভেলোসিটি ফাইনাল ভেলোসিটি সেম, অতএব জিরো, তাতে সুষম গতিতেই চলবে, মানে অ্যাক্সিলারেশন জিরো আর কি, মানে এই ভেলোসিটিটা কনস্ট্যান্ট সেটাই বলতেছিল। তাহলে এবং সেটার ইকুইলিব্রিয়াম হবে এটা সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু 0। এখন কেন এফ ইজ ইকুয়াল টু 0 বলতেছি আমি, দেখো আমরা কি জানি এফ ইজ ইকুয়াল টু কত, নিউটনের থার্ড ল অনুযায়ী, সরি MA সেকেন্ড ল অনুযায়ী MA স্যার, m ইনটু a। রাইট। অ্যাক্সিলারেশনের ভ্যালুটা কত এখানে যদি সুষম গতিতে চলতে থাকে? 0 তাহলে m এর ভ্যালুটা কত হবে, m ইনটু a এর ভ্যালুটা 0 তাহলে সামেশন অফ f ইজ ইকুয়াল টু m এ না হয়ে এখানে কত হয়ে যাচ্ছে, সামেশন অফ f ইজ ইকুয়াল টু 0। বুঝতে পারছো? সামেশন অফ f ইজ ইকুয়াল টু 0টা কোত্থেকে আসছে? এখন আমাকে বলো যদি এক্সটার্নাল ফোর্স থাকতো তাহলে কি হতো? আমি তো বললাম বাহ্যিক কোনো বল দিলাম না বলে সুষম গতিতে চলছে বলে অ্যাক্সিলারেশন 0 হয়েছিল, আবার স্থির বস্তু থাকলে তো কোনো ভেলোসিটি নাই সেজন্য 0 হয়েছিল। কিন্তু যদি আমি বলি ধরো বাহ্যিক বল দেয়া হইলো, তাহলে এই জায়গায় এসে সামেশন অফ এফ এর ফর্মুলাটা কি হবে? বাহ্যিক বল প্রয়োগ করলে কিন্তু ভেলোসিটিটা সেম থাকবে না, ভেলোসিটি সেম না থাকলে অ্যাক্সিলারেশন থাকবে। তখন স্যার আগের মতোই এমএও থাকবে, বি মাইনাস ওরকম ভাবে কনস্ট্যান্ট থাকা যাবে। তাহলে সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ হবে। জি স্যার, কারণ তখন আমার বেগ গুলো তো সেম না তখন। অ্যাক্সিলারেশনটা আছে যেহেতু এই ডান পাশে এম এ থাকবে। আচ্ছা গেল। এখন আমাকে বলো, তোমাকে বলে দিলে ধরো একটা গাড়ির ওয়েট হচ্ছে 16 নিউটন, ঠিক আছে? আমি এসআই ইউনিটে বোঝাচ্ছি তোমাদের, যদি আমরা আসলে এসআই ইউনিটে পড়বো না, কিন্তু এসআই ইউনিটে তোমরা ইউজ টু বলে আমি এসআই ইউনিটে বুঝাই এফপিএস ইউনিটে যাব। তার আগে আমি বলে নিই, ধরো এটা 60 নিউটন দিয়ে আছে, তাহলে সেখান থেকে তুমি এই ফর্মুলাতে বসাইতে গেলে কোন ভ্যালুটা পাবা? এম এর ভ্যালুটা পেয়ে যাবে না? জি স্যার, পাবো। এম এর ভ্যালু কিভাবে বের করবা বলো দেখি, যদি ওয়েটটা দিয়ে দেয়? স্যার w ইকুয়াল টু mg দিয়ে। তাহলে এমটা কিভাবে পাবা, মানে কি F দিয়ে গুণ equal to করবা বা F equal to w equal to mg কি দিয়ে গুণ করবা বা কি দিয়ে ভাগ করবা সেটাই জিজ্ঞেস করতেছে। গ্র্যাভিটি। এম এর ভ্যালুটা পাওয়ার জন্য ওয়েট কে কি দিয়ে গুণ করতে হবে বা ভাগ করতে হবে? স্যার গ্র্যাভিটি 9 ভাগ করতে হবে গ্র্যাভিটি দিয়ে বা 9.81 দিয়ে, মানে জি দিয়ে, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন দিয়ে ভাগ দিতে হবে। এটাই তো, এটা না? জি স্যার। এই ফর্মুলাটা তোমরা ডাইনামিক্সে বেশি পড়বা, স্ট্যাটিক্সে তো কোনো ভেলোসিটি নাই, যার কারণে অ্যাক্সিলারেশন কত? 0। তাই আমরা স্ট্যাটিক্সে পড়বো এই জিনিসটা, অলওয়েজ এইটা হবে। আর তোমরা ডাইনামিক্সে পড়বা এটা প্লেন মোশনে আর কি, লিনিয়ার মোশনে। তাহলে দুইটার মধ্যে পার্থক্যটা বুঝছো কিনা দেখো। স্ট্যাটিক্স আর ডাইনামিক্সে কিন্তু একই ফর্মুলাই, খালি এখানে অ্যাক্সিলারেশন ভ্যালু 0 হয় আর ডাইনামিক্স অ্যাক্সিলারেশন ভ্যালু 0 নাও হইতে পারে। যদি ভেলোসিটি সেম এ থাকে তাহলে অ্যাক্সিলারেশন 0, তখন কিন্তু 0 হবে। আর যদি ডিফারেন্ট ভেলোসিটি থাকে ইনিশিয়াল এবং ফাইনাল, তাহলে অ্যাক্সিলারেশনের একটা ভ্যালু থাকবে এবং সেই হিসাবে তোমাকে ইকুয়েশন ইউজ করতে হবে আর কি। এখন আমাকে বলো এসআই ইউনিটে জি এর ভ্যালুটা কত? 9.8। 9.806 অ্যাকুরেটলি বলতে গেলে তো 818 বলতে পারো, যদি রাউন্ডিং করে বলো 9.8 লিখলেও ভুল হবে না, বিভিন্ন বইতে বিভিন্নটা ইউজ করে। আর হচ্ছে এফপিএস ইউনিটে জি এর ভ্যালুটা কত বলতে পারবো? 32 ইউজ করা হয় অনেক বইতে, 32.2 ইউজ করা হয়। অতএব তোমাদের ম্যাডাম কোনটা যেটা পড়াবেন সেই হিসেবেই তোমরা ইউজ করবে আর কি, ঠিক আছে? তো এফপিএস ইউনিটে মানে বুঝতেই পারতেছো, ধরো তোমাদের যদি 60 পাউন্ড দেয়া থাকে, আমি সেম ভ্যালু এই ধরতেছি, ইউনিটটা চেঞ্জ করে দিছি,
তাহলে হবে 60 ডিভাইডেড বাই কত? 32.2। 2 মানে আমি 32.2 বলতেছি, তোমরা চাইলে 30 ম্যাডাম যেটা পড়াই ওঠে। আচ্ছা গেল। তাহলে ফার্স্ট লটা মোটামুটি আমাদের ক্লিয়ার হইলে আমাদের মেকানিক্সে কিভাবে ইউজ হবে, এখনো কিন্তু আমি ইউজ বুঝাই নাই, কিভাবে ইউজ হবে দেখাচ্ছি। ইউজটা কোন জায়গায় বা আরো ডিটেইলস আমরা অঙ্ক করার সময় দেখতে পারবো, আজকে না, সেটা আমরা নেক্সট ক্লাসেই দেখবো। আর হচ্ছে সেকেন্ড লতে আসি। সেকেন্ড লটা কি ছিল সেটা বলো দেখি। দ্য অ্যাক্সিলারেশন অফ অ্যান অবজেক্ট, মানে ত্বরণটা as produced by net force is directed proportional to, মানে F proportional A আর কি, F proportional A, acceleration এর proportional। তাহলে বুঝতেই পারতেছো এই F টা কিন্তু এক্সটার্নাল ফোর্স, বাইরে থেকে প্রয়োগ করা হয়েছে। দেখো এখানে বাইরে থেকে প্রয়োগ করা হয়েছে এখানে, তাহলে বাইরে থেকে প্রয়োগ করা হয়েছে, সেই ফোর্সটা কিন্তু অ্যাক্সিলারেশনের সাথে সমানুপাতিক। তুমি ফোর্স যত বেশি দিবা অ্যাক্সিলারেশন তত বেশি হবে, মানে তত তাড়াতাড়ি অবজেক্টটা ডানে যাবে। ইনিশিয়াল ভেলোসিটি তো 0 ছিল, বুঝতেছো? ফোর্স যত বেশি দিবা ফাইনাল ভেলোসিটি তত বেশি হবে না? জি স্যার। তাহলে অ্যাক্সিলারেশনটাও তত বেশি হবে। সেই হিসাবে আমরা পাচ্ছি F প্রপোর্শনাল A, সেটাকে যদি আমরা সমানুপাতিক চিহ্নটা তুলে দিয়ে ইকুয়াল সাইন দিই, ইকুয়াল সাইন দিলে আমরা সেই জায়গায় কি পেয়ে যাব? মাস চলে আসবে আর কি। মাসটা তো কনস্ট্যান্টই। মাস কনস্ট্যান্ট নাকি ওয়েট কনস্ট্যান্ট? ম্যাথ Mass constant. মাস কনস্ট্যান্ট। ওয়েটটা কেন কনস্ট্যান্ট না? Gravity variable. Gravity variable, yes. গ্র্যাভিটি ভেরিয়েবল। আচ্ছা, কোন জায়গায় সবচেয়ে গ্র্যাভিটি বেশি, চাঁদে নাকি পৃথিবীতে? আমি একটা এক্সাম্পল বলে দিচ্ছি, চাঁদে নাকি পৃথিবীতে? সবচেয়ে বেশি বলতেছি না, চাঁদে বেশি নাকি পৃথিবীতে বেশি? পৃথিবীতে। চাঁদে কমে যায় কত দূর কমে? 1/6. 1/6, তোমাদের মনে আছে, পরে আসছো। যাক, আচ্ছা আমার ওইভাবে মনে ছিল না, তোমাদের কথা শুনেই আমি রিকল করলাম। হচ্ছে আচ্ছা এটা গেল, এটা সম্বন্ধে তোমরা ইউজ করবা কম স্ট্যাটিক্সে, কেন বলতে পারো? এক্সটার্নাল ফোর্স। মানে আমাদের এক্সটার্নাল ফোর্স থাকবে কিন্তু অ্যাক্সিলারেশন থাকবে না, কেন বলতে পারবা? এটা কখন হইতে পারে? ধরো এই অবজেক্টটাতে আমি এক্সটার্নাল ফোর্স দিছি কিন্তু কোনো অ্যাক্সিলারেশন থাকবে না, কখন হইতে পারে? অনেক ফ্রিকশন। অনেক ফ্রিকশন হইলে হইতে পারে। আচ্ছা, আর ধরো কোনো ফ্রিকশন নাই, তোমার কেসটা অ্যাকুরেট, আমি বলতেছি এটা একটা কেস, আরেকটা কেস ধরো কোনো ফ্রিকশন নাই, ধাক্কা দিতে থাকি তাহলে তো ফোর্স দিচ্ছে কিন্তু অ্যাক্সিলারেশন হচ্ছে না। তাহলে দেয়াল থেকে রিঅ্যাকশন আসতেছে, মানে রিঅ্যাকশনটাও কিন্তু ওয়ান টাইপস অফ ফোর্স। বুঝতে পারছো? ধরো তোমার এখানে দেয়াল ছিল, তাহলে তুমি এই পাশ থেকে ধাক্কা দেওয়ার কারণে দেয়াল উল্টা পাশ থেকে একটা ধাক্কা দিচ্ছে, এটাকে কি বলে? রিঅ্যাকশন বলে। তোমরা কি পড়ে আসছো এই জিনিসটা, বাংলায় কি পড়ে আসছো? হাত বল। আঘাতকারী বল। সেটাকেই আমরা ইংরেজিতে বলতেছি রিঅ্যাকশন। তো আমরা এরপর থেকে এটাকে রিঅ্যাকশনে বলবো, তবুও কোনো কনফিউশন থাকলে তোমরা একটু জিজ্ঞেস করো। ধরো আমি পরের ক্লাসে রিঅ্যাকশন ওয়ার্ড ইউজ করলাম, তোমরা বুঝতেছো না, তখনই আমাকে জিজ্ঞেস করো আর কি, সেটাই বলে রাখতেছে। আচ্ছা গেল। তাহলে দেখো সেম টাইপের, এটা গেল দেয়ালে বাধা থাকলে রিঅ্যাকশন ফোর্স আসতেছে, আমরা এটাকে আর দিয়ে প্রকাশ করি। আরেকটা কেস হইতে পারে, দেখো এটা হচ্ছে একজনে এই পাশ থেকে ধাক্কা দিচ্ছে, আরেকজনে এই পাশ থেকে ধাক্কা দিচ্ছে, ইকুইলিব্রিয়াম পজিশন। তাহলে দুইটার ফোর্সের ভ্যালু যদি সেম হয় এবং তারা যদি একই লাইনে থাকে, একই লাইনে মানে কি বোঝাচ্ছে বুঝতে পারছো কিনা দেখো তো, জি স্যার। একটু এক্সপ্লেইন করতে পারবা? সেম ডাইরেকশন যদি থাকে, একই সেম ডাইরেকশন না হইলে কি হবে বলো দেখি, সেম ডাইরেকশন না হইলে কি হবে? তাহলে স্যার ধরো ভ্যালুটা সেম কিন্তু সেম ডিরেকশন বলবো না, সেম লাইন অফ অ্যাকশনে নাই, তাহলে স্যার রেজাল্টেন্ট একটা তৈরি হবে। কি হবে সেটা? মানে জিরো। রেজাল্টেন্ট তো আমরা বের করতে পারবো না, কিন্তু দেখে ফিজিক্যাল চেঞ্জটা কি বুঝতে পারবো সেটাই বলতেছি।
অবজেক্টটাকে যদি আমি বড় করে আঁকি তাহলে আমরা বুঝতে পারবো। ধরো একটা বড় অবজেক্ট, কোনো ফিকশন নাই, ধরো আমরা কিন্তু ফিকশন ছাড়াই ধরতেছি। এই পাশ থেকে একজনে ধাক্কা দিল, একজন এই পাশ থেকে ধাক্কা দিল। যেমন এটার লাইন অফ অ্যাকশন হচ্ছে এটা ছিল, লাইনটাকে যদি এক্সটেন্ড করি এটার লাইন অফ অ্যাকশন এটা ছিল। তাহলে দেখো দুইটা কিন্তু কোইনসাইড করতেছে না। স্যার কোইনসাইড টর্কের মানে মতো লাইন অফ ঘুরতে অ্যাকশন একই না, একটা রোটেশন তৈরি হবে। টর্কের মতো ঘুরতে থাকে। ও রোটেশন হবে, রোটেশন হবে। স্যার এখানে এবং টর্ক হবে না, রোটেশন হবে, কারণ যেহেতু ডাইরেকশনটা ভিন্ন দুই দিক থেকেই রোটেশন করতে পারে স্যার এখানে। রোটেশন হবে, এই রোটেশনটার কিন্তু দুই ধরনের ফোর্স তৈরি করে, একটা হচ্ছে মোমেন্ট, একটা হচ্ছে টর্ক। সেগুলো সম্বন্ধে আমি পরে আসবো, আর এটা আমাদের লাগবে পরে। আপাতত জেনে রাখো যে রোটেশন হবে একটা, ঠিক আছে? যেমন ফ্যান ঘুরে রোটেশন হয়, ফ্যানটা কিন্তু নিজের জায়গা চেঞ্জ করে না। এখন কোন অবজেক্ট অ্যাস্থেটিক আছে কিনা তুমি কিভাবে বুঝবা বলো দেখি? মানে ফ্যানটা কি তুমি অ্যাস্থেটিক পজিশনে আছে বলবা নাকি নাই বলবা, সেটাই জিজ্ঞেস করতে চাচ্ছি। আছে স্যার। কারণ সেটা নিজের জায়গা থেকে সরতেছে না, এটাই বলতে চাচ্ছ? জি স্যার। আর অন্যদের কোনো ভিউ আছে? মানে দ্বিমত থাকলে বলতে পারো। আমরা কিন্তু আলোচনা করতেছি, আমি কাউকে এখানে কোয়ারি করতেছি না যে অ্যাকুরেট আনসার হইতে হবে সেজন্য তোমরা আনসার দিচ্ছ না। আমরা আলোচনা করতেছি, তোমরা যে কোনো কেউ তোমাদের অভিমতটা শেয়ার করতে পারো। অন্য সেন্টার কারো অফ কি ম্যাস চেঞ্জ হচ্ছে না। অন্য কারো কি দ্বিমত আছে? মানে আমি বলতে চাচ্ছি ফ্যানটা স্ট্যাটিক নাকি ডাইনামিক? ফ্যান চলন্ত অবস্থায়। চলন্ত অবস্থায় তো স্যার এক্সিলারেশন নাই। স্ট্যাটিক অ্যাঙ্গুলার এক্সেলারেশন থাকতে পারে না? অবশ্যই থাকবে স্যার এখানে। আমি বুঝাইতে চাচ্ছি স্ট্যাটিক মানে হচ্ছে দুইটা জিনিসের কোনোটাই হইতে পারবে না। কোন দুইটা জিনিস? এক নাম্বার হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশনের মিনিং কি? আমি কিন্তু নরমাল বলতেছি না, ট্রান্সলেশনের মানে স্থান পরিবর্তন। এটা হচ্ছে ট্রান্সলেশন হইতে পারবে না। আরেকটা কি হইতে পারবে না? কিছুক্ষণ আগেই তো বললাম। কোনো তার ত্বরণ থাকতে পারবে না স্যার, ত্বরণ 0 হতে হবে, ইকুইলিব্রিয়াম পজিশন তার 4-0 হবে। মানে রোটেশনও হইতে পারবে না। মানে তোমরা ট্রান্সলেশনও হইতে পারবে না, রোটেশনও হইতে পারবে না। যদি এই দুইটাই না হয় তাহলেই আমরা বলবো শুধুমাত্র অবজেক্টটা স্ট্যাটিক পজিশনে আছে। দুইটাই স্যাটিসফাই করতে হবে, যে কোনো একটা স্যাটিসফাই করলে হবে না, এই জিনিসটা মাথায় রাখবে। তাহলে চলন্ত ফ্যান কিন্তু আসলে ডাইনামিক্স পজিশনে আছে, স্ট্যাটিক পজিশনে নাই। বুঝতে পারছো? সবাই ক্লিয়ার হয়েছে নাকি কোনো কনফিউশন থাকলে বলো। স্যার আরেকবার বুঝাইলে ভালো হয়। আমি যেটা বলতেছি, কোন অবজেক্ট স্ট্যাটিক পজিশনে আছে কিনা বুঝতে গেলে দুইটা জিনিস দেখতে হবে। আমি কি একটু ক্লিয়ার করে ফেলি সবগুলো, তারপরে তোমার আরো দেখাইতে পারবো আমি। জি স্যার। এটা বললাম, যেমন ধরো এটা হচ্ছে আমাদের কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। কোঅর্ডিনেটে আসলাম, এখানে ধরো একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টটা কিছুক্ষণ পরে এখানে চলে আসলো, তাহলে সেটা ডান দিকে এই ডিস্টেন্স অতিক্রম করলো এবং উপরের দিকে এত ডিস্টেন্স অতিক্রম করলো। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কিছু দূর ডিস্টেন্স গেল, ওয়াই অ্যাক্সিস বরাবর কিছু দূর ডিস্টেন্স গেল, ঠিক আছে? তাহলে এটা কি ট্রান্সলেশন হয়েছে নাকি রোটেশন হয়েছে? স্যার ট্রান্সলেশন। এটা হচ্ছে ট্রান্সলেশন, এটা হচ্ছে ট্রান্সলেশন। অথবা আমি যদি ট্রান্সলেশনের এক্সাম্পলটা একটু অন্যভাবে দেখাই, ধরো এই একটা অবজেক্ট এখানে ছিল, সেটা ট্রান্সলেট হয়ে এখানে আসলো, ঠিক আছে? জি স্যার। আমি আরেকটা কেস দেখাই এ পাশে। অবজেক্টটা এখানে ছিল, অবজেক্টটা এইখানে আসলো। এখন বলো দেখি এটা কি কি হয়েছে? প্রথম দুইটা তো স্যার ট্রান্সলেশনই ঘটছে। অবজেক্টটা এখানে ছিল, এখান থেকে এখানে আসছে, হ্যাঁ তাহলে ট্রান্সলেশন। ট্রান্সলেশন হইছে, মাস্ট হইছে। আর কিছু কি হইছে? রোটেশন হওয়ার কথা স্যার, যেহেতু তার পজিশন চেঞ্জ হয়েছে, রোটেশন হয়েছে মনে হয় স্যার।
জি স্যার। তো অ্যাঙ্গুলার Rotation- মুভমেন্টটা চেঞ্জ হইছে একটু। রোটেশন হয়েছে যে এটা কিভাবে বুঝতে পারলা তোমরা? তার কারণ তার ফার্স্ট পজিশন স্ট্রেট ছিল, পরে সে বাঁকা হয়ে গেছে, বেন্ডিং ঘটছে এখানে, তাহলে রোটেশন ছাড়া তো সম্ভব না এটা স্যার। বেন্ডিং মানে আমি সোজা কথা বলি, আমরা ইজি কথাই বলি, আগে অবজেক্টটা খারাপ ভাবে ছিল, মানে ভার্টিক্যাল ওয়াই এক্সিস এরটা বড় পোরশন ছিল, কিন্তু পরবর্তী পজিশনে কিন্তু এক্স পজিশনটা বড় হয়ে গেছে, তার মানে এটা আসলে রোটেট করে রাখা হয়েছে, 90 ডিগ্রি রোটেট করে ফেলা হয়েছে এটাকে। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এই মুভমেন্টটাতে ট্রান্সলেশনও হয়েছে, রোটেশনও হয়েছে। আমি বলতে চাচ্ছি কোন একটা অবজেক্ট তখনই স্ট্যাটিক আমরা বলবো সেটাতে কোনো ধরনের মুভমেন্ট হইতে পারবে না, রোটেশনাল মুভমেন্ট হইতে পারবে না, ট্রান্সলেশন না হইতে পারবে না, জি স্যার। কোনোটাই হইতে পারবে না, মানে দুইটাই স্যাটিসফাই করতে হবে, মানে দুইটার কোনোটাই না হইলেই আমরা বলবো অবজেক্টটা স্ট্যাটিক পজিশনে আছে। আচ্ছা, আর নিউটনের থার্ড ল তো তোমরা জানোই যে কোন একটা অবজেক্টকে যদি তুমি এক্সটার্নাল ফোর্স দাও সেটা সেম রিঅ্যাকশন ব্যাক করে যদি তার ক্যাপাসিটির ভিতরে থাকে। এখানে কিন্তু একটা লিমিটেশন আছে। কি লিমিটেশন বলি? লিমিটেশনটা কিও বলতে পারবা? আমি কিন্তু হালকা বলে ফেললাম অলরেডি, বলতে পারবা? যেমন ধরো একটা অবজেক্ট আছে এখানে, অবজেক্ট স্যার এখানে। স্ক্রিনটা একটু ক্লিয়ার করে আঁকলে ভালো হতো স্যার। আচ্ছা আমি আঁকি। ধরো এখানে একটা অবজেক্ট আছে, এটা ধরো একটা ফ্লোরের উপর একটা অবজেক্ট রাখা হইলো, তারপরে এই পাশে এসে একজন ফোর্স দিল, ধরো দিচ্ছে 3 কিলো নিউটন ফোর্স, সেটা ধরো ডান পাশে সরতেছে না, আমি তো ডান পাশেই ধাক্কা দিচ্ছি না, ধরো ডান পাশে সরতেছে না, তাহলে বলতে পারবা ডান পাশে সরতেছে না মানে কি কারণে সরতেছে না? মেইন রিজন হচ্ছে, একটা হচ্ছে ফ্রিকশন, জি স্যার। আরেকটা যদি ফ্রিকশন না থাকে তাহলে হচ্ছে এই অবজেক্টটা রেজিস্ট করতেছে নিজের জায়গা থেকে সরার জন্য বা রিঅ্যাকশন দিচ্ছে। রেজিস্ট করা মানে হচ্ছে একটা মানুষ তখনই রেজিস্ট করতে পারে তখন তার মধ্যে রিঅ্যাকশন দেওয়ার ক্যাপাসিটি থাকতে হবে, এনার্জি। মানে সেটা রিঅ্যাকশনের ক্যাপাসিটিটা কিসের উপর ডিপেন্ড করে সেগুলোর সম্বন্ধে আমরা আস্তে ধীরে জানবো, শুধু এনার্জির উপরেই না অনেক জিনিসের উপরেই ডিপেন্ড করে। আপাতত জেনে রাখো রিঅ্যাকশন দেওয়ার ক্যাপাসিটি যার থাকবে সেই এই রেজিস্ট করতে পারে যে কোনো জিনিস। যেমন লিকুইডের মধ্যে কিন্তু রেজিস্ট করার ক্যাপাসিটি কম, বুয়েন্সি আছে যদিও কিন্তু রেজিস্ট করার ক্যাপাসিটি কম, বাট সলিড অবজেক্টে কিন্তু রেজিস্ট করার ক্যাপাসিটি বেশি। তো আমি একটা এক্সাম্পল দিলাম আর কি, যাক। তারপরে হচ্ছে এই পাশে রিঅ্যাকশন দিচ্ছে ধরো 3 কিলো নিউটন, তাহলে কি অবজেক্টটা সরবে? না স্যার, সরবে না। সরবে না। ধরো তুমি 4 কিলো নিউটন ফোর্স দিলা, কিন্তু এই অবজেক্টটা রিঅ্যাকশন দেওয়ার ক্যাপাসিটি আছে 3 কিলো নিউটন, এর চেয়ে বেশি দিতে পারে না সে। তাহলে 1 কিলো নিউটন সামনে সরবে সে। 1 কিলো নিউটন ফোর্সের জন্য যতদূর সরা দরকার সে ততদূর সরবে। 1 কিলো নিউটন সরবে না, কিন্তু সরার না না ইউনিট স্যার, কিন্তু মানে মিটার। সরি স্যার, আমি বলতেছিলাম 1 কিলো নিউটন আচ্ছা যতটুকু বুঝতে তার পারছি, ডিসপ্লেসমেন্ট তোমার সম্ভব স্যার। মিনিংটা বুঝতে পারছি, বাট ইউনিটটা সেজন্যই খেয়াল রাখবা। আচ্ছা গেলাম, এটাই বুঝাইতে চাচ্ছি। তাহলে 1 কিলো নিউটনের জন্য যতদূর সরবে ততদূর সরলো, তার মানেটা কি? এটা কি স্ট্যাটিক পজিশনে আছে তাইলে, বা সেম রিঅ্যাকশন কি দিতে পারছে? আমি কিন্তু 4 কিলো নিউটন দিলাম, রিঅ্যাকশন দিছে 3 কিলো নিউটন, তাহলে রিঅ্যাকশনটা কি সেম দিল? না। নো স্যার। সেম দিল না, তাহলে কি করব? কম দিছে, তাহলে কি আমাকে বলো দেখি এটা কি সেম রিঅ্যাকশন দেয় নাই, এটা কি নিউটনের থার্ড লকে স্যাটিসফাই করছে তাইলে? না স্যার। নো স্যার, করেন। তাহলে নিউটনের লটাতে একটা লিমিটেশন হচ্ছে ওই ক্যাপাসিটির ভিতরে থাকতে হবে, ক্যাপাসিটির ভিতরে থাকলে সেম রিঅ্যাকশন এই দিবে। তুমি যদি 1 কিলো নিউটন দাও তাহলে রিঅ্যাকশন কত দিবে? 1 কিলো নিউটনে দিবে। 1 কিলো নিউটন এ দিবে। 2 কিলো নিউটন দিলে 2 কিলো নিউটন এ দিবে। বুঝি নাই, তো আবার বলবা? স্যার ল অনুযায়ী এটাই বলে স্যার, 1 কিলো দিলে 1 কিলোই ব্যাক হবে।
মানে 1 কিলো দিলে 1 কিলো ব্যাক হবে, নিউটনের থার্ড ল মিলতেছে। জি বাট ধরো একটা অবজেক্ট রিঅ্যাকশন দিতে পারে ম্যাক্সিমাম 3 কিলো নিউটন, এর চেয়ে বেশি রিঅ্যাকশন দেওয়ার ক্যাপাসিটি নাই তার, কিন্তু তুমি ওই অবজেক্টের উপর 4 কিলো নিউটন ফোর্স দিলা, তাহলে সে কি 3 কিলো নিউটন ফোর্স এর বেশি তো তোমাকে রিঅ্যাকশন দিতে পারবে না। 3 কিলো এক্সি মানে মানে এটা চেয়ে বেশি আর সম্ভব না তার, তাহলে স্যার এটা স্যাটিসফাই করবে না থার্ড ব্লকে। থার্ড লকে স্যাটিসফাই করবে না, এটাই বলতে চাচ্ছি থার্ড ল এর লিমিটেশন আছে একটা, সেটা নিউটন উল্লেখ করার সময় বলে দিলেই হয়তো আপ টু দা লিমিট, তবে আপ টু ক্যাপাসিটি, এটা যদি একটু বলে দিত তাহলে একদম অ্যাকুরেট হয়ে যেত আর কি। এইটাই বলতে চাচ্ছি। এটা তো প্রথম প্রথম উনি যেটা দিচ্ছেন সেটা তো তখনকার যুগের জন্য অনেক বেশি, আমরা এখনো পর্যন্ত ওইটা স্টাডি করে যাচ্ছি, বুঝতেই পারতেছো। এই এরর গুলো তো অনেক পরে বের হচ্ছে আস্তে ধীরে, বা অনেকগুলো কেস চিন্তা করার পরে আসতেছে আর কি। স্যার এটা তো এত দূরেই বলো। স্যার যদি কোনো সায়েন্টিস্ট যখন কোনো কিছু ইনভেনশন করে বা সে কিছু আবিষ্কার করে স্যার, তখন সেটা তার জন্য ওই সময় সর্বশ্রেষ্ঠ হয়। পরে তো স্যার ওটা আপগ্রেডেশন ইজি হয়, কারণ এটা আবিষ্কার হয়ে সেটা যাওয়ার তো পর আমরা স্বাভাবিক, ইজিলি এটা সেটা ভুলগুলো তো বের করতে স্বাভাবিক। পারি আস্তে আস্তে কাজ করতে করতে। তাও চিন্তা করে দেখো নিউটন এটা কত সালে আবিষ্কার করছে, এখনো পর্যন্ত ইউজ হচ্ছে, মানে এটাই তো অনেক বড় জিনিস। নিউটন তো এটা করছে অনেক আগেই, কত সালে আমার ইয়েটা মনে নাই যদিও। 1632 প্রবাবলি স্যার। সেই যুগের জন্য এটা অনেক বেশি কিছু, এখনো পর্যন্ত সেগুলো ইউজ করে যাচ্ছে, মানে কি নিশ্চয়ই কিছুটা এরর থাকলেও ম্যাক্সিমাম মিলে যাচ্ছে বলেই তো ইউজ করতেছে, নাহলে তার ইউজ করতো না। আচ্ছা, ফান্ডামেন্টাল কনসেপ্টে আসি, এবার আসি রিঅ্যাকশনের কনসেপ্টে। কেন রিঅ্যাকশনের কনসেপ্ট আসতেছে? রিঅ্যাকশনটা কিন্তু আমাদের বেশি দরকার, রিঅ্যাকশনটা আমাদের এই মেকানিক্স এর জন্য বেশি দরকার। যেমন দেখো একজন মানুষ এই দেয়ালে হাত দিয়ে দাঁড়াই আছে, একটা ফ্লোরের উপরেই দাঁড়াইছে, অবশ্য ফ্লোরটাও এঁকে দেওয়া দরকার ছিল, একটা ফ্লোরের উপরে ধরো দাঁড়ানো আছে, তাহলে বলো দেখি এই মানুষটার রিঅ্যাকশন কোন জায়গা থেকে আসবে? বলতে পারবে? স্যার ওয়াল থেকে আর সারফেস থেকে। ওয়াল থেকে আর সারফেস থেকে। ওয়াল থেকে কেন আসবে? স্যার দিয়ে ওখানে হাত দিয়ে দাঁড়ায় আছে একটা। হাত দিয়ে একটু হেলান দেওয়া হয়েছে সেজন্য, মানে ওয়েটের কিছু পার্ট কিন্তু ওই পাশে কাজ করতেছে, আর বাকি পার্টটা তো নিচের দিকেই কাজ করতেছিল, সেজন্য ফ্লোর থেকেও একটা রিঅ্যাকশন আসবে। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এই রিঅ্যাকশন গুলো আমরা পাবো মোটামুটি। এটা একটু দেখো, এটা একটা অ্যানিমেটেড ভিডিও অ্যাড করা ট্রাই করা হয়েছে। এটাতে নিউটনের কোন কোন ল কোন জায়গায় অ্যাপ্লিকেবল বলো দেখি। স্যার থার্ড ল তো এখানে অ্যাপ্লিকেবল হয়েছে, থার্ড ল অ্যাপ্লিকেবল, Second ঠিক হয়েছে। আছে। সেকেন্ড লটাও অ্যাপ্লিকেবল হয়েছে। থার্ড লটার লজিক্যালি ব্যাখ্যাটা বলো দেখি, মানে এখানে কোন জায়গায় কিভাবে মিলতেছে সেই জিনিসটা। স্যার সে ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার ফলে যে ফোর্সটা পাইলো, ফোর্সটা গাড়িটা প্রতিরোধ করতে পারছে বাট মানুষটা পারে নাই। আমি একটু অন্যভাবে গাড়িটা বলি, পিছনে চলে গেছে, গাড়িটা পিছনে চলে গেছে কারণ গাড়িটা সামনের দিকে ধাক্কা দিছিল, দেয়াল তাকে পিছনের দিকে ধাক্কা দিছে, জি এবং ইকুয়ালি দিছে, কারণ হচ্ছে দেয়ালটা ভেঙে যায়নি, গাড়িও স্যার। ভাঙে নাই, দেয়ালও ভাঙে নাই। এটা হচ্ছে নিউটনের থার্ড লকে মানে মেনটেন করে চলছে। আর সেকেন্ড ল, স্যার মানুষটা উড়ে গেল এখানে। ওইটাই কি? স্যার মানুষটা সাথে আঘাত ছিল, তাই হচ্ছে স্যার যে জড়তা থেকে যে জড়তার যে জন্য সেটা তো সেকেন্ড ফার্স্ট ল মনে হয়, স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সেম গতিতে চলতে থাকবে। দেখা যাচ্ছে গাড়িটাকে রিঅ্যাকশন দিছে দেয়াল, মানুষকে কিন্তু রিঅ্যাকশন দেয় নাই, না স্যার। সেজন্যই মানুষটা কিন্তু সেম গতিতে সামনের দিকে চলে গেছে। জি স্যার। এটা হচ্ছে ফার্স্ট ল। আরেকটা হচ্ছে অ্যাক্সিলারেশনের সমানুপাতিক কিনো, গাড়িটাতে কিন্তু অ্যাক্সিলারেশন ছিল, গাড়িটা কিন্তু কোনো ফোর্স ছিল না, না স্যার। দেয়ালে লাগার পরে ওই অ্যাক্সিলারেশনটার সমানুপাতিক হারে ফোর্সটা কিন্তু দেয়ালে দিছে। বুঝতে পারছো? এটা গাড়িটার অ্যাক্সিলারেশন যদি বেশি হইতো তাহলে গাড়িটা আরো জোরে দেয়ালকে ধাক্কা দিত, আরো বেশি ফোর্স দিয়ে
দেয়ালকে ধাক্কা দিতে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, গেল। এবার আসি এখানে রিঅ্যাকশনটা দেখো, মানুষটাই এই পাশ থেকে ফোর্সটা দিচ্ছিল, মানে ধাক্কাটা দিচ্ছিল দেয়ালে, আর দেয়াল তাকে উল্টা পাশ থেকে, এটাই হচ্ছে দেখো, এটা মানুষ দিচ্ছিল দেয়ালকে, মানুষ এই পাশ থেকে দিচ্ছিল, আর রিঅ্যাকশন হিসেবে দেয়াল মানুষটাকে এই পাশে দিচ্ছে। মাইনাস সাইন মানে হচ্ছে ওই ডিরেকশনটা চেঞ্জ আর কি, অপোজিট ডিরেকশন থেকে দিচ্ছে সেজন্য। বুঝতে পারছো এটা? এটা তো নিউটনের থার্ড ল, এর নরমাল জিনিস বোঝার কথা। এই যেটা বললাম তোমাদের অনেক সময় স্লাগ ইউজ করে বলছিলাম, মাসের ইউনিট, এখানে কেজি না হয়ে এখানে দেখো স্লাগ ইউজ করছে, আর এটা হচ্ছে নিউটন আর এটা হচ্ছে পাউন্ড, এখানে লেখা আছে, একটু দেখে নিও, আর কোনো কিছুই না। এবং স্লাগের কিভাবে ট্রান্সফরমেশন, পাউন্ডকে কি দিয়ে ভাগ করলে পাবা, এই সমস্ত জিনিস লেখা আছে আর কি। গেল। এখানে আর তেমন কিছু নাই, ওই যেটা বললাম জি এর ভ্যালু 32.2 আর 9.81 এসআই ইউনিট এরিয়া, আর কোনো কিছুই নাই এখানে। এই এত দূরেই আমার আজকের পার্ট। এই ইউনিটটা একটু দেখে রাখবো, আমরা নেক্সট ক্লাসে মেইন জিনিস থেকে শুরু করবো আর কি। আর তোমাদের কোনো কোয়ারি থাকলে এর ভিতরে জিজ্ঞেস করতে পারো, এটা রিলেটেড। স্যার এই স্লাইডটা কি আজকে প্রোভাইড করে দেবেন আমাদেরকে? এখনই দিয়ে দিতে পারি আগে, এটা সমস্যা নেই। মানে আমার তো রেডি আছে, দিতে কতক্ষণ লাগবে। কিন্তু তোমরা অনেকে ক্লাসরুমে কিন্তু অ্যাড হও নাই দেখলাম, 35 জনের মতো। তো যারা জি, ক্লাসে স্যার। আসছো তারা একটু অ্যাড হয়ে যাইও, আর আমি ক্লাস করছি আর কে দিয়ে দিচ্ছি এখানেই, কে দিয়ে দিব আর কি কিছুক্ষণের মধ্যেই। তো কোনো কোয়ারি থাকলে বলতে পারো, অথবা আমাদের ক্লাস কিন্তু এত দূরে আজকে। ওকে স্যার। স্যার একটা জিনিস জানার ছিল স্যার। বলো। ফোর্স তো আমরা নিউটনের মেকানিক্সে, সরি ম্যাস তো স্যার নিউটনের মেকানিক্সে ফিক্সড বা কনস্ট্যান্ট ধরি, বা রিলেটিভিটিতে বা আইনস্টাইনে বা যারা মডার্ন ফিজিক্স ধরি তখন কিন্তু তো স্যার ম্যাস তো কনস্ট্যান্ট না স্যার। তাহলে এগুলো আমরা অনেকগুলো কনসিডারেশন আছে। রিলেটিভ মাস বলে একটা কথা আছে, মাসটা সেম, রিলেটিভ মাস কিন্তু সেম না। জি স্যার। তো সেগুলো জিনিস যখন আমরা আস্তে আস্তে আরো ইয়েতে যাব তখন সেগুলো সম্বন্ধে আলোচনা করব। তবে রিলেটিভ মাস কিন্তু গতির উপরে ডিপেন্ড করে। আচ্ছা স্যার, আর একটা জিনিস স্যার, আপনি যে কিন্তু অ্যানিমেশনটা আমাদের অবজেক্টটা যে স্থির, সেজন্য আমাদের তেমন ইফেক্ট করে না। হ্যাঁ বলো। গাড়িটা যখন ধাক্কা দিল স্যার, ধাক্কা দিয়ে পিছনে চলে গেল, অবশ্যই থার্ড ল সমর্থন করছে, বাট মানুষটা যে উড়ে গেল স্যার, এটা কি ফোর্সটার কারণে স্যার? এটা হচ্ছে রেজিস্ট করতে পারে নাই। গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকবে না। জি স্যার, অবশ্যই চলতে থাকবে। যদি ধরো এমন হইতো যে রিয়েল লাইফে অনেক সময় হয় কিন্তু, যেমন ধরো উপরে একটা কাভার থাকে গাড়িতে, জি স্যার। তাহলে সেটা ধাক্কায় অনেক সময় দেখা যাচ্ছে যে বাইরে যাইতে পারে নাই, তাহলে রিঅ্যাকশন দিয়ে ও দিচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। অনেক কিছু হইতে পারে, এগুলো হচ্ছে ডিফারেন্ট কেস। প্রত্যেকটা ডিফারেন্ট কেস প্রত্যেকটা লকে কিন্তু সাপোর্ট করবে আলাদা আলাদা ভাবে, মানে কেসের উপর ডিপেন্ড করে আর জিনিসটা। স্যার মানুষটা যে উড়ে গেল স্যার, এটাকে একটা কার্ভ পথ বিবেচনা করা যেতে পারে, কার্ভ শেপ? সেটা হচ্ছে আসলে মানে সেটা ডিপেন্ড করে অনেক কিছুর উপর। আমি বলি, যেমন দেখো মানুষটা কিন্তু শুধু সামনের দিকে গেছে তা না, হ্যাঁ এটা কিন্তু রোটেশনও হয়েছে। হ্যাঁ, রোটেট করে গেল, ট্রান্সলেশনটা করছে স্যার এক্ষেত্রে। ট্রান্সলেশনও করছে, কেন বলতে পারবা? ট্রান্সলেশন, কারণ ধাক্কাটা পেলো এবং ট্রান্সলেশন হয়েছে বোঝা যাচ্ছে, রোটেশন কেন হয়েছে এটাতে কে বলতে পারবা? রোটেশন ফোর্সটার কারণে স্যার। হ্যাঁ, এই যে স্যার দুইটা বলতেছি স্যার, ওই যে দুইটা বিপরীত ফোর্স, মানে লাইন অফ অ্যাকশন ভিন্ন। কোন জায়গায় বলো। ফার্স্ট লাইন অফ অ্যাকশনটা যখন গাড়িতে ছিল তখন আসলো তার পা বরাবর গাড়িতে থাকার অবস্থায়, আর ধাক্কা দেওয়ার পর মাথা বরাবর, এরকম কিছু একটা হবে স্যার। যেমন আমি একটা জিনিস বলি তোমাদের, বলার ট্রাই করি, বুঝো কিনা দেখো। একটা জিনিস যাচ্ছে ধরো এই পাশ দিয়ে, একটা অবজেক্ট তুমি পাস করতেছো, তুমি ধরো এখানে ফোর্স দিলা, একদম উপরে ফোর্স দিলা। জি স্যার। তাহলে সেটা দুইটা কেস হইতে পারে। কি কি কেস হইতে পারে বলো দেখি। সামনের দিকে বেন্ড করতে পারবে সে,
ব্যান্ড তো না, ব্যান্ড মানে বেঁকে যাওয়া, এটা কিন্তু বাঁকবে সরি না। স্যার, আমি মানে একটু সামনের বলে দিকে নিই, আর কি যাবে। আমি একটু বলে নিই, ব্যান্ড কিন্তু অনেক অবজেক্টের ব্যান্ড হয়, কিন্তু আমরা এই 101 কোর্সে এমন টাইপের মেম্বার গুলো পড়বো বা এমন টাইপের অবজেক্ট গুলো পড়বো যেগুলো হচ্ছে রিজিড বডি। আচ্ছা স্যার, রিজিড বডি মানে বাঁকবে না, তুমি বাঁকার কথা চিন্তাই করতে পারবে না। ধরে ঠিক আছে নিবা এটা এমন পরিমাণ স্ট্রং যে কেউ বাঁকাইতে পারবে না, ঠিক ওই আছে। ধরনের অবজেক্ট নিয়ে অ্যানালাইসিস করতেছে। হ্যাঁ বলো। তাহলে তো স্যার এটা সামনে যাবে স্যার, সামনে পজিশন ঘটবে, আবার একটু সামনের দিকে চলে যেতে পারে, একটু রোটেশন ঘটবে স্যার। যেমন যদি বেশি উপরে ফোর্স দাও তাহলে এটাতে কিন্তু রোটেশন হওয়ার পসিবিলিটি বেশি। জি স্যার। যেমন এখানে অবজেক্টটা ছিল, অবজেক্টটা ধরো এরপরে এইভাবে করে রোটেট করে যাইতে পারে। কিন্তু স্যার এখানে তো ফুল রোটেশন করবে না, মানে হাফ রোটেশন করবে, অর্ধেক বা অর্ধেক ইয়া করে মাটিতে পড়ে যাবে যদি একদম ফুল উপরে থেকে দেই। মানে আমি ফার্স্টের ইনিশিয়াল কেসটা দেখাইলাম আর কি, এরপরে আচ্ছা তো ঠিক আছে স্যার। এইভাবে করে রোটেট করে নিচে পড়ে যাবে, সেটা জি তো স্যার। আছে। মানে আমি বলতে চাচ্ছি এটা কেন ডান পাশে রোটেট করলো বলতো, কারণ নিচের জায়গাটা আটকানো ছিল জি স্যার। ফ্লোরের সাথে। ওটা নিচে যদি মুভমেন্ট ফ্লোর করা, না থাকতো, নিচে যদি ফ্লোর না থাকতো তাহলে আরো নিচে যাইতো, ঘুরতো। তাহলে কিন্তু এটা এভাবে রোটেট করতো না হয়তো বা। জি স্যার। গাড়ি তো ঠিক একই ধরনের, তোমার পাটা কিন্তু আটকানো ছিল এই জায়গায় নিচে, জি স্যার। কিন্তু তোমার মাথার পাটটা কিন্তু আটকানো ছিল না, সেজন্য ওই পাশটা একটু সামনে চলে গেছে, পায়ের পাটটা পিছনে চলে হ্যাঁ আসছে, এরকম। সেজন্যই এটা রোটেট করছে। জি স্যার। এই জিনিসগুলো সম্বন্ধেও আমরা পড়বো আর কি, সেকেন্ড চ্যাপ্টারে পড়বো আমরা এগুলো সম্বন্ধে। তো আজকে আমি সবগুলো সম্বন্ধে একটু বেসিক আইডিয়া দেওয়ার ট্রাই করলাম, নেক্সট ক্লাস থেকে মূলত আমরা শুরু করবো। আচ্ছা স্যার। আর আজকের ক্লাসটা সম্বন্ধেও যদি কোনো কনফিউশন তোমাদের অ্যারাইজ করে তাহলে নেক্সট ক্লাসের শুরুতেই আমরা এটা সম্বন্ধে আলোচনা করে নিতে পারি। আর একটা কথা বলে নি, যখন আমাদের একদম ফুল সুইং এ ক্লাস শুরু হবে তাহলে দেখবা আজকের ক্লাসের জিনিসগুলো নেক্সট ক্লাসে আলোচনা করতে গেলে নেক্সট ক্লাসে যেটা পড়ানোর কথা সেটাই পড়ানো হয়তো হচ্ছে না, এই ধরনের কেস হইতে পারে। তো সেজন্যই আমরা জেনারেলি যখন তোমাদের দরকার হবে, তোমাদের যদি কোনো এক্সট্রা সেশন লাগে, এক্সট্রা সেশনেই আমরা প্রবলেম গুলো নিয়ে আলোচনা করতে পারি আর কি। ঠিক আছে। মানে সেটা শুক্রবার শনিবারও হইতে পারে, মানে তোমাদেরও ফিজিবল টাইম হয় মতো, আবার আমারও ফিজিবল টাইম হয় মতো। জি স্যার। ঠিক আছে। জি স্যার। ওকে, তাহলে আমি স্ক্রিন শেয়ারটা বন্ধ করলাম এবং রেকর্ডিং